বাড়িতে পৌঁছে গেছি। নিশ্চয়ই ভালো মা আমার জন্য অপেক্ষা করছে। আর এখন আমি গিয়ে ভালো মায়ের সামনে দাঁড়ালে ভালো মার মনটাও ভালো হয়ে যাবে, আর তার দুশ্চিন্তাও দূর হয়ে যাবে। কিন্তু ভালো মাকে তো বাড়ির বাইরে কোথাও দেখছি না। নিশ্চয়ই ভালো মা ঘরের মধ্যে আছে। যাই, আমি আর দেরি না করে ভালো মায়ের সাথে গিয়ে দেখা করে একবার মোড়ল বাড়িতে যাব। রূপা দিদি আর গিন্নিমাকেও তো কথা দিয়েছি, আমি ফিরে এসে তাদের সাথে দেখা করব। এ কথা বলে অভাগী আর একটু দেরি না করে ঘরের ভেতরে চলে যায়, কিন্তু ঘরের ভেতরে গিয়েও ভালো মাকে কোথাও দেখতে পায় না। এ কি, ভালো মা তো ঘরের ভেতরেও নেই। তাহলে কোথায় গেল ভালো মা? তাহলে কি ভালো মা মোড়ল বাড়িতে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই হয়তো বা হবে। কারণ গিন্নিমা এতদিন পর বাড়িতে ফিরে এসেছেন, হয়তো বা তাকে দেখার জন্য ওই বাড়িতে ভালো মা গিয়েছে। কি হলো কি গিন্নিমা, বলুন আপনি আমাকে। বারবার কি বলতে চাইছিলেন, আর সেটা শোনার জন্য আমি অস্থির হয়ে আছি। বলবো অবাগি, বলবো আর বলবো বলেই তো তোকে এখানে আটকেছি মা। আজ আমি তোকে সবটা বলতে চাই, তবে সেটা সবার সামনে। আর আমি জানি না আমি সত্য কথাটা যদি বলি তাহলে আমার কি পরিণতি হবে। তবে আমার যে পরিণতি হোক না কেন, আজ আমি সব সত্যটা আজ বলবোই, কারণ আমি যে অনেক বড় অপরাধী। গিন্নি, কি এমন কথা আর কি এমন অপরাধ করেছো তুমি যে তুমি অপরাধী বলছো? সব সব বলবো মোড়ল মশাই, তবে আমি এটাও খুব ভালো করে জানি আজ এই সত্যটা জানলে আপনি আমাকে হয়তোবা এই বাড়িতে আর একটুও ঠাঁই দেবেন না। তবে তাতে আমার কিছুটি এসে যায় না, তারপরও যে আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। গিন্নিমা, আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না। কি এমন অপরাধ তুমি করতে পারো, সেটা আমাদের সবাইকে খুলে বলো দয়া করে। ওদিকে রাজকুমার আর রাজামশাই আর একটু দেরি না করে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়, আর তারা চলতে থাকে। চলতে চলতে রাজপ্রাসাদের বেশ কাছে পৌঁছে যায়। রাজকুমার, আমরা আর কিছুক্ষণের মধ্যে রাজপ্রাসাদে পৌঁছে যাব। আর রাজপ্রাসাদে পৌঁছতেই আমরা ওই রাঘবকে চিরকালের মতো শেষ করে দেব। ওকে ওর অন্যায়ের শাস্তি পেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন পিতামশাই। ও অনেক জ্বালিয়েছে আমাদের, আর না, এবার ওকে শাস্তি ভোগ করতেই হবে। আর এখন আমাদের সময় এসেছে আমাদের রাজ্য নিজেদের করে নেয়ার। তাই যে কোনোভাবেই হোক না কেন ওকে পরাজিত করতেই হবে। হ্যাঁ রাজকুমার, আর আমরা যেহেতু রাজপ্রাসাদের খুব কাছে পৌঁছে গেছি, তাহলে আর কেন দেরি করব? চলো এক্ষুনি আমরা রাজপ্রাসাদে প্রবেশ করি। দাঁড়ান পিতামশাই, এত তাড়াহুড়ো করবেন না। আমি যদি এখনই রাজপ্রাসাদে প্রবেশ করি তাহলে কেউ আমাকে চিনবে না, কারণ আমি ছদ্মবেশে রয়েছি। কিন্তু আপনি রাজপ্রাসাদে প্রবেশ করার সাথে সাথে সবাই আপনাকে চিনে ফেলবে, আর সবাই আপনাকে বন্দি করার চেষ্টা করবে। কিন্তু সেটা যদি হয় তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে না। তাহলে তাহলে কি করব আমরা? পিতামশাই, আমাদের যা করার বুদ্ধি করেই করতে হবে। আর আমি যেমন ছদ্মবেশে আছি তেমন আপনাকেও ছদ্মবেশ ধারণ করতে হবে। আর আমাদেরকে এমনভাবে রাজপ্রাসাদে প্রবেশ করতে হবে যে কেউ আমাদেরকে দেখে চিনতে না পারে বা আমাদের সন্দেহ না করে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো রাজকুমার। তাহলে আমাদের মনে হয় সেটাই করা উচিত। তাহলে চলো এক্ষুনি আমরা ছদ্মবেশের ব্যবস্থা করি। আমাকে এখানে ওরা এভাবে নিয়ে বন্দি করে রেখেছে, জানি না ওদিকে আমার অভাগী বাড়িতে ফিরে এসেছে কিনা। ও তো বাড়িতে ফিরে এসে আমাকে খুঁজে না পেলে খুব চিন্তা করবে। কিন্তু আমার অভাগী কি এখনো জানতে পেরেছে যে এই রাজপ্রাসাদে আমি এভাবে বন্দি হয়ে আছি? আর তাছাড়া ওই রাজা যে আমাকে এখানে বন্দি করেছে সেটা তো অভাগীর জানার কথা নয়। তবে মোড়ল মশাই তো সবটা জানে, তিনি নিশ্চয় অভাগীকে সব কিছু জানিয়ে দেবে। আর আমি জানি আমার অভাগী যদি একটিবারের জন্য জানতে পারে এই রাজার প্রজারা আমাকে এখানে এনে এইভাবে আটকে রেখেছে, তাহলে ও আর একটুও দেরি করবে না। ও ঠিক আমাকে এখানে উদ্ধার করার জন্য চলে আসবে। কিন্তু এটাই তো আমার সব থেকে বড় চিন্তা।
কারণ আমাকে ধরে এনে যদি আমাকে এরা মেরেও ফেলে তাও আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু আমার অভাগীর যদি কোনো ক্ষতি করে দেয় তাহলে সেটা তো আমি সহ্য করতে পারবো না কিছুতেই। আর তাছাড়া আমি তো খুব ভালো করেই জানি যে ওরা আমার অভাগীকে ধরে আনার জন্যই গিয়েছিল, আর আমার অভাগীকে পায়নি দেখে আমাকে নিয়ে এসেছে। তাই তো আমি মনে প্রাণে চাইছি যে আমার অভাগী যেন এই রাজপ্রাসাদে আমাকে উদ্ধার করতে না আসে। এ কি, এই মহিলাটি কে? আর এই মহিলাটিকে এভাবে রাঘব ওইখানে ধরে এনেছে কেন? এই মহিলার সাথে আবার তার কি শত্রুতা আছে? আমি কি একবার এনার সাথে কথা বলবো? গিন্নিমা, তুমি এভাবে আর দেরি করিও না, আমার দয়া করে আমাকে সবটা খুলে বলো। ওদিকে ভালো মা রাজপ্রাসাদে বন্দি হয়ে আছে, আমাকে যে তার কাছে যেতেই হবে। হ্যাঁ অবাগি, যাবি তুই তোর ভালো মায়ের কাছে অবশ্যই যাবি, কিন্তু তোর নিজের মাকেও যে তোকে খুঁজে বের করতে হবে। এসব তুমি কি বলছো কি গিন্নিমা? আমার নিজের মাকে খুঁজে বের করতে হবে মানে? আমার নিজের মা তো আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলেই গেছে, আর যে চলে যায় তাকে কি খুঁজে বের করা যায় বলো? কে কে বলেছে তোর নিজের মায়ের পৃথিবী ছেড়ে চলে গেছে? কোথাও কোথাও যায়নি তোর মা। তোর মা যে বেঁচে আছে অবাগি। কি বলছো কি গিন্নিমা? আমার মা বেঁচে আছে, কিন্তু আমি তো জানি আমার মা মারা গিয়েছে। আর যদি আমার মা বেঁচে থাকে তাহলে কোথায় কোথায় সে? আর তাছাড়া তুমি তখন তো বারবার বলেছিলে যে তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। তাহলে তুমি কি অপরাধ করেছো সেটা আমাকে বলো। বলছি অবাগি, বলছি সব কিছু খুলে বলছি তোকে। এরপর মোড়ল গিন্নি আর তন্ত্রপুরী মিলে অভাগীর মায়ের সাথে করা অন্যায়ের সব কিছু খুলে বলে। এইসব কি বলছো কি তুমি? তুমি আমার মাকে মানুষ থেকে একটা পাখিতে রূপান্তরিত করেছো। হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি যে লোভে পড়ে এমনটা করেছি তোর মায়ের সাথে। এখন তুই আমাকে শাস্তি দে মা। তুই আমাকে যে শাস্তি দিবি আমি সেই শাস্তি মাথা পেতে নেব। সত্যি সত্যি তুমি অনেক বড় অন্যায় করেছো। তুমি আমার মাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো। তবে আমি জানি না তোমাকে কি শাস্তি দেব এখন। তবে আমি আগে আমার মাকে খুঁজে বের করি। তুমি তো আমার মায়ের সাথে অন্যায় করেছো, আর তাই আমার মায়ের সিদ্ধান্ত নেবে যে তোমাকে সে কি শাস্তি দেবে। এই কথা বলে অভাগী আর একটু দেরি না করে সেখান থেকে চলে যায়। ওদিকে তান্ত্রিক বাবা আবারও ধ্যান করতে থাকে। এ কি তান্ত্রিক বাবা আর কোনো কথা না বলে তো আবারও ধ্যান শুরু করে দিলেন। উনি তো আমাকে বললেন যে ওই অভাগীকে হত্যা করতে হবে, কারণ ওকে হত্যা করতে না পারলে যে আমার মৃত্যু নিশ্চিত। এখন পর্যন্ত অভাগীকে হত্যা করার ব্যাপারে আর কিছুই বললেন না, আবারও ধ্যানে বসে গেলেন। আর আমি তো জানি তান্ত্রিক বাবা যদি সাধনা শুরু করে দেন তাহলে যে তার সাধনা করতে অনেক সময় পেরিয়ে যায়। তাহলে আমি কি করব এখন? না না না, আমি এখানে অপেক্ষা করি, বরং তার ধ্যান ভঙ্গ না হওয়া পর্যন্ত আমাকে এখানে অপেক্ষা করতেই হবে। আর আমি খুব ভালো করেই জানি একমাত্র এই অভাগীর হাত থেকে আমাকে যদি কেউ বাঁচাতে পারে সেটাই তান্ত্রিক বাবা, এছাড়া আর কেউ নয়। তাই আমাকে কষ্ট করে ধৈর্য ধরে এখানে এভাবে বসে থাকতেই হবে। তখনই হঠাৎ করে একটি কালো ছায়া সেই তান্ত্রিকের সামনে এসে হাজির হয়। এই তো আমি হাজির হয়েছি। বলুন আমাকে কি করতে হবে? তখনই তান্ত্রিক তার ধ্যান ভঙ্গ করে। এসেছিস তুই? আমি জানতাম তুই আসবি। তোকে যে আমার এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। আমাকে আদেশ করুন, আমাকে ঠিক কি কি করতে হবে। আমি আপনার আদেশ পালন করার জন্য সদা প্রস্তুত রয়েছি। আমি এক্ষুনি একটি মেয়ের ব্যাপারে তোকে সব কিছু বলবো। আর সেই মেয়েটি ইতিমধ্যে এক জঙ্গলের পথ দিয়ে চলতে শুরু করেছে, আর তোকে সেই মেয়েটির কাছে যেতে হবে। সেই মেয়েটিকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে হবে।
যথা আজ্ঞাতান্ত্রিক বাবা, আমাকে যেটা বলবে সেটাই হবে। আমি প্রলয়, আর এই প্রলয়ের শক্তিতে আমি ওই মেয়েটাকে চিরকালের মতো শেষ করে দেব, ধ্বংস করে দেব। আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না, কিছুতেই না। এ কথা বলে সেই ছায়াটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কি হলো কি তন্ত্র বুড়ি, তুই তো বড্ড চিন্তায় পড়ে গিয়েছিলিস, তাই না? এবার দেখবি তোর আর কোনো চিন্তা থাকবে না। আর এই যে কালো ছায়াটিকে দেখেছিস, এটা শুধু কালো ছায়া নয়, এটা হলো অশুভ শক্তিধর প্রলয়। আর এই প্রলয় যার কাছে যায়, একটিবারের জন্য যায়, তাকে চিরকালের মতো পিষে শেষ করে দেয়। আর অবাগিয়ের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না, কিছুতেই না। মহারাজ, মহারাজ, আপনার সাথে দেখা করার জন্য দুজন লোক এসেছে অন্য রাজ্য থেকে। কি বলছিস কি? অন্য রাজ্য থেকে দুজন লোক এসেছে মানে? তা কোন রাজ্য থেকে এসেছে সে সব কিছু কি শুনেছিস? হ্যাঁ মহারাজ, সেটা আর বলতে, সেটা জেনে তবেই আপনার কাছে এসেছি। আসলে মহারাজ, হয়েছে কি, আমাদের পাশের রাজ্য কাশীনগর রাজ্য থেকে তারা এসেছেন। বলেছেন আপনার সাথে নাকি বিশেষ কিছু কথা আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে সেই দুজনকে আপনার এখানে নিয়ে আসতে পারি। কাশীনগর থেকে লোক এসেছে? ঠিক আছে, যাও এক্ষুনি ওদের দুজনকে আমার কাছে নিয়ে এসে হাজির করো। এরপর রাজা এবং রাজকুমার ছদ্মবেশ রাঘবের কাছে এসে হাজির হয়। রাঘব রাজা এবং রাজকুমারকে দেখে বড্ড অবাক হয়ে যায় আর কিছু একটা চিন্তা করতে থাকে। এ কি, এই লোক দুটো এসেছেন কাশীনগর থেকে? তবে এই লোক দুটোকে দেখে আমার এত পরিচিত কেন মনে হচ্ছে? মনে হচ্ছে এর আগে আমি এই লোক দুটিকে দেখেছি। আমি এই লোক দুটোকে চিনি, একবার নয়, দুইবার নয়, ও অনেকবার যেন এদেরকে দেখেছি। কিন্তু কোথায় কোথায় দেখেছি এদের কিছুই তো মনে করতে পারছি না। আমাকে ভালো করে জানতে হবে কে এই লোক দুটো, আর ওদেরকে এরকম চেনা চেনা লাগছে কেন, আর এর কারণ কি? তাহলে কি এরা দুজনে আমার চেনা পরিচিত কেউ? ওদিকে অভাগী তার মাকে খুঁজে বেড়াতে থাকে। মা, ও মামা, কোথায় তুমি মা? দেখা দাও, দেখা দাও তুমি। মা, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই মা। আমি এতটা দিন পর জানতে পেরেছি যে তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাওনি, তুমি বেঁচে আছো। কিন্তু কোথায় কোথায় তুমি মা? তোমাকে যে একটিবার দেখার জন্য আমার মনটা ছটফট করছে। কোথায় মা তুমি, কোথায়? অভাগী পাগলের মতো জঙ্গলের মধ্যে তার মাকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু সে কোথাও তার মাকে খুঁজে পায় না। এ কি, মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, এমনকি মায়ের কোনো সারা শব্দও পাচ্ছি না। মোড়ল গিন্নি তো আমার মাকে পাখিতে রূপান্তরিত হয়েছে, আর পাখি হয়ে থাকলে তো মা এরকম জঙ্গলেই থাকবে। আর মা নিশ্চয়ই আমাকে দেখতে পারে, আমার কাছেও আসতে পারে। কিন্তু আমি আমার মাকে এতটা সময় ধরে ডাকছি, তারপরও মা কেন আমার ডাকে সাড়া দিচ্ছে না, আমার কাছে আসছে না। তার মানে কি মা জঙ্গলের কোথাও নেই? কিন্তু সেটাই বা কি করে হয়ে যায়? আমি তো জানি মা পাখি হয়ে থাকুক আর যেটাই করুক না কেন, মা ঠিকই আমার কাছাকাছি থাকবে। মা কখনো আমার থেকে দূরে থাকবে না। ও মা, মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? গিন্নি মা তো আমাকে বললো মাকে নাকি তোতা পাখিতে রূপান্তরিত করেছে, কিন্তু এই জঙ্গলের কোথাও তো আমি একটা তোতা পাখিও দেখতে পেলাম না। আচ্ছা, আমি জঙ্গলের তোতা পাখি কেন খুঁজছি? একটা তোতা পাখি তো সারাক্ষণ আমার সাথে সাথে আমার পাশে পাশে, এমনকি আমার বাড়িতেই থাকার চেষ্টা করতো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর তাছাড়া ওই তোতা পাখিটির কাছে গেলে আমার ওকে খুব আপন মনে হতো, মনে হতো সারাক্ষণ আমি ওর কাছেই থাকি। আচ্ছা, ওই তোতা পাখিটা আবার আমার মা নয় তো? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরে গেছি। আমি এবার নিশ্চিত ওই তোতা পাখি আর কেউ নয়, ওই তোতা পাখিটাই আমার মা। আর তাই তো সে সবসময় আমার সাথে সাথে থাকতো, বিপদ থেকে রক্ষা করতে চাইতো। তার মানে আমার মা সবসময় আমার কাছেই ছিল, কিন্তু আমি আমার মাকে চিনতে পারিনি।
বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।